স্যার, আজকে অঙ্কিতা অধিকারী এবং পরেশ অধিকারী আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেছিলেন আলিপুর আদালতে। এদের জামিন প্রসঙ্গে আমার একটাই কথা, আইনের আওতায় যা বিচার হচ্ছে নিশ্চয়ই তাকে মান্যতা দিতে হবে, কিন্তু একই সঙ্গে তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে সারেন্ডার করুন যদি সদ্বুদ্ধির উদয় হয়, এবং বলুন আপনারা আমাদের বিশ্বাস করেছিলেন কিন্তু আমরা আমাদের অক্ষমতা অযোগ্যতা প্রমাণ দিয়েছি, আপনারা ভুল করেছিলেন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ভোট দিয়ে বা আমাদের নেতাদেরকে ভোট দিয়ে আপনারা যে ভুল করেছিলেন সেই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দিন। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে দাগি তালিকায় নাম আছে একজন শিক্ষক, তিনি কাউন্সিলরও বটে, তিনি আবার সোশ্যাল মিডিয়াতে কান ধরে উদ্ঘোষ করছেন, এই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে যদি কান ধরে উদ্ঘোষ করেন তাহলে বুঝতে হবে যে তিনি যে বার্তার কথা আমি বলছি সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন আশা করি। আর শুধু একদিন কান ধরে উদ্ঘোষ নন, আপনি যে ভুল করেছেন তা যদি উপলব্ধি করেন তাহলে প্রতিনিয়ত আপনার দলের বিরুদ্ধে সোচ্চার হন, কারণ যে দল এই সমস্ত অপরাধীদের নিয়ে তৈরি তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তার বিরুদ্ধে সোচ্চার হন, জনগণকে সজাগ করুন যে কেন আপনাকে এই কান ধরে উদ্ঘোষ করতে হচ্ছে, কারণ জনগণ আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, জনগণের দোষ ছিল না, যাতে জনগণ বুঝতে পারেন, চিনতে পারেন যে আপনাদের ভুলটা কোথায় ছিল, ত্রুটিটা কোথায় ছিল। বাকি যারা এখনও এই ভুল স্বীকার করছে না তাদেরকে যাতে চিহ্নিত করে দিতে পারেন জনগণের কাছে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। স্যার, প্রাইমারি নিয়ে যে মামলা ছিল গতকালকে, সেখানে শুনানিতে একেবারে বিচারপতি যিনি সিবিআইয়ের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, কি বলবেন? এই বারংবার সিবিআইয়ের তদন্ত নিয়ে একটা প্রশ্ন তো উঠেই যাচ্ছে। বারে বারে বলেছি সিবিআই কোনো নিরপেক্ষ সংস্থা নয়। আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে যে আরএসএস পরিচালিত দুটি দল যারা এখন ক্ষমতায় রাজ্যে এবং কেন্দ্রে আছে তাদের নির্দেশেই সিবিআই পরিচালিত হয়। ফলে সিবিআইয়ের কাছ থেকে তাই আশা করলে হবে না যা আরএসএস চায় না। ফলে কাল অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি 1, 2, 3 যে নামই বলেন, তারা জেলের ভিতরে থাকবে না বাইরে থাকবে, তারা গ্রেপ্তার হবে কি হবে না তা পুরোটাই নির্ভর করছে আরএসএস কি বলছে তার উপরে। স্যার, এই যে ট্রাইব্যুনালে জাজ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, এই নিয়ে মামলাও হয়েছে, এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা? দেখুন, শুধু ট্রাইব্যুনাল নয়, রাজ্যের বিভিন্ন আদালতে জাজের যে পোস্ট আছে সেই পোস্ট ভ্যাকেন্ট আছে। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রায় 50% পোস্ট ভ্যাকেন্ট আছে জাজের। ফলে একদিকে মামলার পাহাড় হচ্ছে, সঠিক সময়ে শুনানি হচ্ছে না, মক্কেলরা দ্রুত নিষ্পত্তি চায়। আমরা সকলেই জানি জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনায়েড। আর এইটাকে যদি জাস্টিস ডিলেড না করতে হয়, দ্রুত নিষ্পত্তি করতে হয়, তাহলে যোগ্য তার নিরিখে জাজ অ্যাপয়েন্ট করতে হবে এবং সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। হ্যাঁ, যদি আমরা ভালো জাজ পাই, ভালো মিন্স যারা কম্পিটেন্ট জাজেস যদি আমরা পাই, এবং যদি আমরা সমস্ত শূন্যপদ পূরণ হয় জাজেদের, তাহলে দেখবেন দ্রুত নিষ্পত্তি হচ্ছে। ট্রাইব্যুনালগুলো তৈরিই করা হয়েছিল যাতে দ্রুত নিষ্পত্তি হয়। একটা ট্রাইব্যুনালে 6 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, সেখানে আমরা দেখছি যে 2 বছর 3 বছর ঘুরছে। এবং যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে সেখানে দেখবেন কোনো এফেক্টিভ অর্ডার নেই, ডিপার্টমেন্টকে বলছে কনসিডার করো। একটা ইস্যু যেটা ইনভলভ আছে তার আইনের নিরিখে সেটাকে নিষ্পত্তি করা, হলফনামা পাওয়ার পর তেমন নিষ্পত্তির সংখ্যা খুবই কম, নগণ্য বলতে গেলে চলে। ফলে ওই জন্য বললাম যোগ্যতার নিরিখে জজকে অ্যাপয়েন্ট করতে হবে এবং সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। যোগ্য বিচারপতি বা যোগ্য জাজ কি পাওয়া যাচ্ছে না তাহলে, যেই কারণে এটাকে এতটা বিলম্ব হচ্ছে? দেখুন, যোগ্যতার নিরিখ মানেই তো কার 10 বছর প্র্যাকটিস থাকলেই হাইকোর্ট জজ হতে পারে, কিন্তু যোগ্যতা মানে হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে একজন বিচারপতি আমরা তো রোজ শিখি। এখন
এই একটা পর্যায়ে পৌঁছালে আমরা বলতে পারি, আমরা নিজেরা উপলব্ধি করতে পারি, হ্যাঁ এই লোকটা যদি জাজ হয়, হি ইজ ফিট টু বি এ জাজ। হ্যাঁ, তার আইনের দক্ষতা সব কিছু নিয়ে, এটা তো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রশ্ন, সব কিছু তো আর নথির নিরিখে হয় না। তো সেই বিচারকের সংখ্যা দ্রুত কমছে। হ্যাঁ, সেই জন্য কথা বলতে হচ্ছে। 2 হচ্ছে যে আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে একটা মামলা দাখিল করলাম কলকাতা হাইকোর্টে। করলাম মানে করতে বাধ্য হলাম। 2022 সাল থেকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যেখানে সমস্ত গভর্নমেন্ট চাকুরের বিচার হয় তাদের গ্রিভান্স নিয়ে, সেখানে 22 থেকে কোনো জাজ নেই। 23 সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো, আজ অবধি তার রিক্রুটমেন্ট হলো না। তাহলে 22 থেকে 25, 3 বছর কোনো জুডিশিয়াল অফিসার নেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। তাহলে বুঝতেই পারছেন কী অবস্থায় বিচার হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারের আইনের নিরিখে কোনো বিচার করার ক্ষমতা নেই, একা বসে বিচার করতে পারেন না, সেটাই আইন, তিনি বিচার করছেন। ফলে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং এই সমস্যা দূর করতে হবে। আর সেজন্যই মামলা করা, যাতে দ্রুত এই জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট হয় এবং যে কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করা হয়েছিল, যাতে হাইকোর্টে এই বিশাল মামলা যে পাহাড় সেটা কমানো যায় এবং তার একটা ভার খানিকটা ওখানে পৌঁছানো যায়, যাতে সরকারি চাকরি, তাদের যাতে চাকরি সংক্রান্ত যে গ্রিভান্স আছে সেই সমস্যার নিষ্পত্তি দ্রুত করা যায়। আপনি তো বলছেন যে হাইকোর্টেও এই মুহূর্তে পর্যাপ্ত জাজ নেই, সব নেই। এটা আমরা নয়, আমরা এটা নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকবার এখানে সিটিং ডেমনস্ট্রেশন করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা বারে বারে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা কর্মসূচি নিয়ে আদালতের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের, তাদের নজরে আসানোর চেষ্টা করেছি যে দ্রুত এই সব শূন্যপদ পূরণ করা প্রয়োজন। হয়নি, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে নিষ্পত্তি হচ্ছে না। হ্যাঁ, যারা লিটিগ্যান্টস তারা সাফার করছে, আইনজীবী তারাও সাফার করছে, আলটিমেটলি বিচার ব্যবস্থা সাফার করছে। হ্যাঁ, ফলে তা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। স্যার, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তার বাড়ির সামনে যে সোশ্যাল মিডিয়ার যে ব্যানার আমরা দেখেছিলাম, সেই নিয়ে তিনি মামলা করেছেন আজকে। কি বলবেন, কি বিষয়ে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এখন আমরা আমাদের সংবিধানের নিরিখে বলতে পারি সমতার কথা বলে। সেখানে একজন প্রতিবাদী কণ্ঠকে সামাজিকভাবে বয়কট করা, এ তো 2025 সালে ভাবাই যায় না। তাকে মামলা করতে হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। এবং উনি অভিযোগ করছেন যে পুলিশ এসছে, দেখে গেছেন এবং তার অক্ষমতার কথা জানিয়েছেন, যে যেহেতু শাসক দলের কেউ ওই ব্যানারটি লাগিয়েছে তাই উনি রিমুভ করতে পারছেন না। দুর্ভাগ্যজনক। মানে শাসক দলের জন্য এতটা ছাড় পুলিশ দেবে, এবং তারপরে ওই ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক মন্ত্রীরা বলে যে পুলিশের দুর্বলতা নিয়ে আপনারা কথা বলবেন না। দেখুন, পুলিশ নিজেও জানেন যে পুলিশ দুর্বল। এবং আমি এই কয়েকদিন আগে এই যে ছাত্রদের একটা কর্মসূচি হচ্ছিল পার্কস্ট্রিটের এই কর্নারটাতে, তো আমি সকালে যখন কোর্ট থেকে আসছিলাম, ওই রাস্তাটা একেবারে ছোট্ট লেন হয়ে গেছিলো, প্রচুর ট্রাফিক জ্যাম হয়েছে। তখন আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে দাদা এইখানটায় আপনারা করতে দিলেন? তখন বলছে আমরা কে, এ তো উপরতলার নির্দেশে সব হচ্ছে, আমরা সিদ্ধান্ত নেওয়া কেউ নই। বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ যারা আছেন, যারা সৎ অফিসার আছেন, তাদেরকে যদি এখনও আপনি আড়ালে জিজ্ঞেস করেন, তিনি বলবেন যে তারা অক্ষম হয়ে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, কারণ তিনি যতক্ষণ পর্যন্ত ওই উর্দিটি পড়ে আছেন তখন উনি পাবলিক সার্ভেন্ট এবং তাকে আইনের নিরিখেই কাজ করতে হবে। তার জন্যে তাকে শপথ নিতে হয় এবং তিনি কোনো পলিটিক্যাল কালার দেখবেন না, এটা তাদের সার্ভিস রুলসে আছে। পলিটিক্যাল কালার দেখলে তার এগেনস্টে বিভাগীয় তদন্ত হওয়ার কথা, এটাই আইন। তাহলে একজন পুলিশ অফিসার শাসক দলের প্রোগ্রাম হলে তিনি বলছেন যে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আমাদের, এই অক্ষমতার কারণে তার তো চাকরিতে থাকা উচিত না। কিন্তু তারপরে ওই ফিরহাদ হাকিম বলছেন যে আপনারা ডিমোটিভেট করবেন না পুলিশকে। ফিরহাদ হাকিমকে আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ উনি যে রাজনীতি করেন, সংবিধান সেই রাজনীতিকে প্রশ্রয় দেয় না, সংবিধান সেই রাজনীতির কথা বলেই না।